নমস্কার বন্ধুরা, ভৌতবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের প্রায় 1000+ অনলাইনার এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে, যা তোমাদের রেল গ্রুপ ডি এবং আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। পুরো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অনলাইনার আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে। প্রথম হচ্ছে পরিমাপের একক এবং পদ্ধতি থেকে। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, কম্পাঙ্ক, দ্রুতি, ঘনত্ব, কার্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি, এগুলো সব স্কেলার রাশি। ওজন, সরণ, বল, বেগ, ভরবেগ, ত্বরণ, ক্ষেত্রফল, এগুলো হচ্ছে কি সব ভেক্টর রাশি। এসআই একক ম্যাট্রিক পদ্ধতির আধুনিক রূপ 1960 সালে সর্বপ্রথম গ্রহণযোগ্যতা পেয়েছিল। এসআই এককে মোট 7টি রাশির এককের প্রধান, মূল একক এবং মৌলিক একক রূপে গণ্য করা হয়েছে। একক সবসময় রোমান হরফে লেখা হয়। একক সবসময় একবচন হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অণু, পরমাণু ব্যাস ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত অতি ক্ষুদ্র এককগুলি হল অ্যাংস্ট্রম, ফার্মি। অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার বা 10⁻⁸ সেন্টিমিটার। আর 1 ফার্মি মানে 10⁻⁻15 মিটার বা 10⁻13 মিটার। এছাড়াও আছে 1 মাইক্রন। 1 মাইক্রন হচ্ছে 1 মাইক্রন সমান 10⁻⁶ মিটার, 10⁻⁶ মিটার। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে বৃহৎ এককগুলি হলো অ্যাস্ট্রোনমিক্যাল একক। 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক সমান 1.495 × 10⁸ কিলোমিটার এবং আলোকবর্ষ 1 লাইট ইয়ার সমান 9.45 × 1012 কিলোমিটার এবং পারসেক 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, এটা সমান আবার 30.84 × 1012 কেমি। তারপর পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে সূর্য একবার অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলে। 1 বছরের মোট সৌরদিনের 365 ভাগের 1 ভাগকে গড় সৌরদিন বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি সিজিএস এবং এসআই পদ্ধতিতে ভৌত রাশির এককগুলির ক্ষেত্রে বড় বা ছোট এককে রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিকের স্থান পরিবর্তন করলেই হয়, তাই একে দশমিক পদ্ধতি বলা হয়। মূল ভৌত রাশির মাত্রাগুলি দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, আর তাপগতীয় তাপমাত্রা হচ্ছে থিটা এবং দীপন প্রাবল্য হচ্ছে জে, ক্যাপিটাল জে। বস্তুর ভর সাধারণ তুলাযন্ত্রে এবং ওজন স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। দোলক ঘড়ির কোনো এক প্রান্ত থেকে দোলকপিণ্ড অপর প্রান্তে পৌঁছে পুনরায় সেই প্রান্তে ফিরে আসতে যে সময় অতিক্রম করে তাকে দোলনকাল বলে। দোলক ঘড়ির দোলনকাল 2 সেকেন্ড। আমাদের ব্যবহৃত হাত ঘড়ি এক প্রকার স্প্রিং ঘড়ি। বর্তমানে কোয়ার্টজ স্কেলারের ঘড়ি ব্যাটারি চালিত। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এগুলো এককবিহীন প্রাকৃতিক রাশি। এককবিহীন প্রাকৃতিক রাশি পরীক্ষায় পড়ে অপশন দেওয়া থাকে, সেখানে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব। এবং কোন একটি দুটি একই রাশির অনুপাত হওয়া সত্ত্বেও একক যুক্ত। সাধারণত যেসব রাশিরা দুটি একই রাশির অনুপাত তারা সাধারণত এককবিহীন হয়। ব্যতিক্রম হচ্ছে কোণ, যেটি কোণ সমান হয় চাপ বাই ব্যাসার্ধ। চাপেরও দৈর্ঘ্যের একক, ব্যাসার্ধটাও দৈর্ঘ্যের একক, দুটো একই একক হওয়া সত্ত্বেও কোণের একক হচ্ছে রেডিয়ান একক থাকে। কোন রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলা হয়। তড়িতের প্রবাহমাত্রার মান ও দিক থাকলেও ইহা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, তাই ইহা ভেক্টর রাশি নয়। মানে তড়িৎ প্রবাহ মাত্রা একমাত্র যার মান এবং দিক আছে, কিন্তু সেটি ভেক্টর রাশি নয়। প্যারিসের আন্তর্জাতিক ওজন পরিমাপ কার্যালয়ে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম সংকর ধাতুর দণ্ডে প্ল্যাটিনাম এবং ইরিডিয়ামের পরিমাণের অনুপাত 9:10 বা 9:1 বা 90:10ও থাকে। অপশানে যে কোনো একটা ঠিক হবে। এরপরে হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব এককবিহীন প্রাকৃতিক রাশি। আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব এককবিহীন প্রাকৃতিক রাশি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। কাঠের তুলনায় ধাতুর দৈর্ঘ্য তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে অনেক বেশি হয় বলে স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের হয়।
বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করা হয় সুতোর সাহায্যে। ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত 5:2:2:1, কারণ এই অনুপাতে থাকলে 1 গ্রাম থেকে 210 গ্রাম পর্যন্ত এবং 10 মিলিগ্রাম থেকে 990 পর্যন্ত যে কোনো ভর পরিমাপ করা হয় যদি এই মাপে বাটখারাগুলি থাকে। শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে আলো যে পথ অতিক্রম করে তাকে 1 আলোক সেকেন্ড বলে। অণু পরমাণুর ভর মাপা হয় ডাল্টন এককে। 1 ডাল্টন সমান 1.66 × 10⁻⁻24 গ্রাম। সোনা হীরের ভর পরিমাপ করা হয় ক্যারাট এককে। 1 ক্যারাট সমান 200 মিলিগ্রাম। বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্যে পরীক্ষাগারে স্টপওয়াচ সময় নির্ধারণে ব্যবহার করা হয়। 4 ডিগ্রি উষ্ণতায় 1 কেজি ভরের জলের আয়তন 1 লিটার। 0 ডিগ্রি উষ্ণতায় 1 কেজি ভরের জলের আয়তন 1 লিটারের বেশি হয়। কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্বের সম্পর্কটি হলো ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব, কারণ ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন। তাহলে ভর সমান কি হবে? ঘনত্ব ইন্টু আয়তন। তারপরে হচ্ছে আয়তকার বস্তুর কতগুলো হচ্ছে ঘনবস্তুর আয়তন জানবো। আয়তকার বস্তু, যে কোনো আয়তকার বস্তুর আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঘনকের আয়তন দৈর্ঘ্য কিউ বা এল কিউ। গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কু মানে এই টাইপের যেটা শঙ্কু, গোলক মানে এটা ফুটবল উদাহরণ। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন। আচ্ছা, তারপর পদার্থের ঘনত্ব ভর বাই পদার্থের আয়তন। আচ্ছা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। বলছে কি অসমান বাহুযুক্ত তুলাদণ্ডের সাহায্যে কোনো বস্তুর সঠিক ভর, যদি বাহুগুলা অসমান দৈর্ঘ্যের হয় তাহলে সঠিক ভর কি করে পাবো? √, বাম তুলাপাত্রে মাপা ভর এবং ডান তুলাপাত্রে মাপা ভর, মানে √, m1 m2। অসমান ভরযুক্ত তুলাপাত্রের সাহায্যে সঠিক ভর নির্ণয় কিভাবে পাবো? অসমান ভরযুক্ত মানে দুটা যে তুলাপাত্র থাকে, এভাবে দুটা তুলাপাত্রের দুদিকের ভর সমান নয়, তখন কি পাবো? বাম তুলাপাত্রে মাপা ভর এবং ডান তুলাপাত্রে মাপা ভর ডিভাইডেড বাই 2, মানে m1 + m2/2। এরপরে হচ্ছে স্থিতি, গতি, মহাকর্ষ সূত্র, বল ও কার্য, সবগুলো একটি চ্যাপ্টারতেই বলা হয়েছে। বলছে চলন্ত গাড়ির গতি চলন ও ঘূর্ণনের মিশ্রণের গতি হচ্ছে মিশ্র গতি। মানে চলন্ত গাড়ির গতি হচ্ছে চলন ও ঘূর্ণন দুটির মিশ্রণ, কারণ গাড়ির চাকা ঘুরতে থাকে, ঘূর্ণন, এবং সেটি সামনের দিকে এগিয়ে যায়, সেটা হচ্ছে কি চলন। তাহলে ঘূর্ণন এবং চলন একসাথে ঘটছে, তাই গাড়ির চাকার গতি হচ্ছে মিশ্র গতি। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকণাকে অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে ছুড়লে বস্তুকণার বেগ ঊর্ধ্বমুখী এবং উহার উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ নিম্নভূমুখী, অর্থাৎ বেগ ও ত্বরণ পরস্পর বিপরীতমুখী হয়। বন্ধনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। কোনো বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট উলম্ব বৃত্তাকার পথে অর্ধেক দূরত্ব অতিক্রম করলে বস্তুর গতিবেগ অসম হয়। সমদ্যুতি সম্পন্ন বস্তুর গতিবেগ অসম হতেও পারে। কোনো বস্তুর গতিবেগ 0 হলে ত্বরণ থাকতে পারে, যেমন আকাশের দিকে ছোড়া বস্তু যখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার গতিবেগ 0 কিন্তু ত্বরণ সর্বোচ্চ। সমবেগে চলমান বস্তুর কোনো ত্বরণ থাকে না, কারণ সমবেগে চলতে থাকলে কি বস্তুটি এক্সট্রা গতিবেগ লাভ করে না, তাই কোনো ত্বরণ থাকে না। কোনো বস্তুর ভর তার জাড্যের পরিমাপ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় এবং প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম জাড্যের সূত্র। জেট প্লেনের ক্রিয়া পদ্ধতি নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। ত্বরণ দুটি মৌলিক একক দ্বারা গঠিত, একটি ভেক্টর রাশি। এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা, এটা খুবই ইম্পর্টেন্ট। 1 HP সমান 746 ওয়াট। কার্যহীন বল হলো অভিকেন্দ্র বল। কোনো বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ বৃদ্ধি করলে বস্তুটির গতিশক্তি 8 গুণ বৃদ্ধি পায়, কারণ ½mv²। এই যদি সূত্রটি প্রয়োগ করা হয় তাহলে ভর এবং বেগ দুটোই দ্বিগুণ যদি করা হয়, 1/2 × 2m আর এটা 2v তার হোল স্কোয়ার, এটা সমান 1/2 × 2m আর এটা 4 × 4v², মানে 4 2 8। তাহলে এটা পাচ্ছি কত? 8 × ½ অর্থাৎ 8 গুণ। তারপর হচ্ছে লিভার কাকে বলে? লিভার হচ্ছে কি যা মানুষের কাজকে সহজ করে তোলে, সেটাই হচ্ছে কি লিভার বা যন্ত্র।
এবারে প্রথম শ্রেণীর লিভার কি, মাঝে আলম্ব থাকে, একদিকে বলবাহু আর একদিকে ভারবাহু থাকে, একদিকে বল একদিকে ভার থাকে, মানে একদিকে বল প্রয়োগ করা হয় আর একদিকে বাঁধা থাকে, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের থেকে বেশিও হতে পারে, আবার একের থেকে কমও হতে পারে, আবার একের সাথে সমানও হতে পারে। কখন একের সাথে সমান হবে, যদি বলবাহু সমান ভারবাহু হয় তাহলে একের সাথে সমান। একের চেয়ে বেশি কখন হবে, যান্ত্রিক ক্ষমতাটা যখন বলবাহুটা বড় হবে তখন যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি। আবার যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম কখন, যখন ভারবাহুটা বেশি হবে বলবাহুটা ছোট হয়ে যাবে তখন যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম। তাহলে প্রথম শ্রেণীর লিভারের কয়েকটি উদাহরণ হচ্ছে কি, তুলাদণ্ড, কাঁচি, ঢেঁকি, শাবল, সাঁড়াশি, নলকূপের হাতল, বেলচা, কোদাল। তারপর দ্বিতীয় শ্রেণীর লিভারে হচ্ছে এক প্রান্তে আলম্ব থাকে, মাঝখানে বাঁধা থাকে এবং আর এক প্রান্তে বল প্রয়োগ করা হয়। এবং এই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর লিভারে সবসময় যান্ত্রিক সুবিধা একের চেয়ে বড় হয়, কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারে বল বাহুটা সবসময় বেশি হয়, ভার বাহুটা বা হচ্ছে বাঁধা বাহু যেটা হয় সেটা হচ্ছে কম হয়। তাই দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে বেশি। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নৌকার দাঁড়, হাতঘড়ি, পাঞ্চ করার যন্ত্র, বাক্সের ঢাকনা, জাঁতি ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে আলম্ব একদিকে থাকে আর ভার একদিকে থাকে আর মাঝখানে বল প্রয়োগ করা হয়। তাই মাঝখানে বল প্রয়োগ করার জন্য তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সব ছোট হয় সবসময়, এই জন্য যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে কম। যান্ত্রিক সুবিধাটা সবসময় একের চেয়ে কম যান্ত্রিক সুবিধা। তারপরেও এই তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করা হয়, তার কারণ তৃতীয় শ্রেণীর কিছু কিছু কাজ এই মানে তৃতীয় শ্রেণীর লিভার ছাড়া করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রেই এই তৃতীয় শ্রেণীর লিভারকে ব্যবহার করা হয় যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হওয়া সত্ত্বেও। তৃতীয় শ্রেণীর লিভারের কয়েকটি উদাহরণ হচ্ছে কি, মানুষের হাত, হাতা, চিমটা, মাছ ধরার ছিপ, ক্রেন, মানুষের মুখে চোয়াল, সাইকেলের পাদানি ইত্যাদি। আনততল একটি যন্ত্র, ইহার সাহায্যে ভারী বস্তুকে সহজেই লরিতে তোলা হয়। পাহাড়ি রাস্তা আনততলের মতো কাজ করে। আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100% হয়। সাম্য অবস্থায় লিভারের কার্যনীতি হলো প্রযুক্ত বল ইন্টু বলবাহু, ভার ইন্টু রোধবাহু। প্রযুক্ত বল ইন্টু বলবাহু, ভার ইন্টু রোধবাহু। বলের বিভিন্ন একক, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন বা অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার। আবার এপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল আর অভিকর্ষীয় একক পাউন্ডাল ভার। এমকেএস বা এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম ভার। তারপর হচ্ছে কি, মানুষের অনুভূমিক তলে হাঁটা, পাখির আকাশে ওড়া প্রভৃতি নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। যখন কোনো নির্দিষ্ট ত্বরণযুক্ত লিফটে করে ওঠে তখন নিজেকে অপেক্ষাকৃত ভারী বলে মনে হয়, মানে যখন লিফটের উপরে দিকে ওঠে তখন নিজেকে ভারী বলে মনে হয়। আবার যখন নির্দিষ্ট ত্বরণযুক্ত লিফট করে নিচের দিকে নামে তখন নিজেকে অপেক্ষাকৃত হালকা বলে মনে হয়। লিফটে থাকাকালীন যদি লিফটটি ছিঁড়ে অবাধে পড়তে থাকে তখন নিজেকে সম্পূর্ণ ভারী অনুভব করা হয়। মহাশূন্যে পাড়ি দেওয়া একমাত্র যান হচ্ছে রকেট। ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক হওয়ায় মেঝের উপর দিয়ে হালকা জিনিসের তুলনায় ভারী জিনিস টানতে বেশি অসুবিধে হয়। ঘর্ষণ কমাতে কোনো যন্ত্রের বেয়ারিং এবং অক্ষদণ্ড আলাদা ধাতু দিয়ে তৈরি করতে হয়, মানে বেয়ারিং অক্ষদণ্ড আলাদা ধাতু দিয়ে তৈরি করা হয়। তারপর গাড়ির টায়ার মসৃণের পরিবর্তে খাঁজকাটা করা হলে মাটির সাথে স্থিত ঘর্ষণ বৃদ্ধি পায়, ফলে চলন্ত গাড়ি পিছলে যায় না এবং সহজে ব্রেক কষলে দাঁড়িয়ে যায় বা দাঁড় করানো যায়। ঘর্ষণ গুণাঙ্ক সাধারণত একের কম হয়। বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়াবার জন্য রাস্তাকে ঢাল করা হয়, এর ফলে অভিকেন্দ্র বল বৃদ্ধি পায়। এই পদ্ধতিকে রাস্তার র্যাঙ্কিং বলা হয়। পরীক্ষাগারে ব্যবহৃত সেন্ট্রিফিউজ যন্ত্রের কার্যনীতি অপকেন্দ্র বল দ্বারা নিয়ন্ত্রিত হয়। কাপড় শুকনো করা বা কাচার যন্ত্র বা ওয়াশিং মেশিন আসলে একটি সেন্ট্রিফিউজ যন্ত্র। পৃথিবীর আর্নিক গতির ফলে বস্তুর ওজন কিছুটা হ্রাস পায়। অপকেন্দ্র বলের জন্য পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত, মানে এরকম টাইপের। উত্তর মেরু দক্ষিণ মেরু কিছুটা চাপা, নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত হয়। তারপর হচ্ছে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তনকাল প্রায় 1 ঘন্টা 24.5 মিনিট হলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন শূন্য হবে। মানে আবর্তনকাল প্রায় 24 ঘন্টা 23 ঘন্টা 56 মিনিট সামথিং একটা, সেটা যদি 1 ঘন্টা 24.5 মিনিট হয় তখন নিরক্ষীয় অঞ্চলে যে বস্তুগুলো আছে তাদের ওজন শূন্য হয়ে যাবে। চলন্ত দুচাকার গাড়িতে বাঁক নেওয়ার সময় গাড়িকে কখনোই 45 ডিগ্রি বা তার বেশি হেলানো সম্ভব নয়, গাড়ি পিছলে যাবে। মানে এই সূত্রটা ফলো করে tan θ = v²/rc। আংটি, চুড়ি প্রভৃতি বলয়াকার পদার্থের ক্ষেত্রে বস্তুর ভার কেন্দ্র বস্তুর উপাদানের বাইরে থাকে।
কোনো হালকা বস্তুর এবং ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তু গতিশক্তি ভারী বস্তু অপেক্ষা বেশি হয়। মানে কোনো হালকা বস্তু এবং ভারী বস্তুর যদি ভরবেগ সমান হয় তবে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি হবে। গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ গতিশক্তি সমান কি জানি, হাফ অফ এম ভি স্কোয়ার। এমটা সবসময় পজিটিভ আর ভিটাই যে স্কোয়ার হওয়ার জন্য সবসময় পজিটিভ থাকে। মহাকর্ষীয় ধ্রুবক জি দিয়ে প্রকাশ করা হয়। অভিকর্ষীয় ত্বরণকে স্মল জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সিজিএস পদ্ধতিতে এর মান 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস পদ্ধতিতে এর মান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার এবং এমকেএস এবং এসআই পদ্ধতিতে এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি, কিন্তু এই যে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার এটা নতুন জানলাম যে এফপিএস পদ্ধতিতে এর মানটাও মনে রাখলে পরীক্ষায় এটাই হয়তো দিয়ে দিতে পারে, কারণ এই দুটো মানটা প্রায় জনেরই জানা আছে, এই মানটাই জানা নেই বেশিরভাগ জনের। অভিকর্ষজ ত্বরণের তারতম্যের জন্য বস্তুর ওজনের যে পরিবর্তন ঘটে। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন সর্বাধিক, তার মধ্যে নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলক কম এবং মেরু অঞ্চলে বেশি হয়। পৃথিবী থেকে উপরের দিকে এবং মাটির গভীরের কেন্দ্রের দিকে বস্তুর ওজন হ্রাস পায়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হওয়ায় বস্তুর ওজন শূন্য হয়। তাহলে পৃথিবী পৃষ্ঠে ওজন সর্বাধিক হয়, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে ওজন বেশি হয়, কারণ মেরু অঞ্চল খানিকটা স্ফীত হয়, মানে খানিকটা মানে খানিকটা চেপে থাকে আর কি। মানে কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি, নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত হয়। মেরু অঞ্চল উত্তর মেরু দক্ষিণ মেরু খানিকটা চাপা, সেই জন্য মেরু অঞ্চলে অভিকর্ষজ ওজন বেশি হয় নিরক্ষীয় অঞ্চলের তুলনায়, আর কেন্দ্রে তো ওজন শূন্য হয়। কোনো দোলক ঘড়ির ক্ষেত্রে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে, সমুদ্রতল থেকে পাহাড়ের চূড়ায় এবং ভূপৃষ্ঠ থেকে গভীরে নিয়ে গেলে অভিকর্ষজ বলের মান হ্রাস পায় বলে দোলনকাল বৃদ্ধি পায় এবং ঘড়ি স্লো হয়ে যায়। গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় দোলনকাল বৃদ্ধি পায় এবং শীতকালে অপেক্ষা স্লো হয়ে যায়, মানে শীতকালে স্লো হয়ে যায়। কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে ছুড়লে তা পৃথিবী বা গ্রহ বা উপগ্রহ মহাকর্ষীয় আকর্ষণের বাইরে বেরিয়ে যায় তাকে মুক্তিবেগ বলে। পৃথিবীর অভিকর্ষজ বিরুদ্ধে কোনো বস্তুর মুক্তিবেগ সেকেন্ডে 11.2 কিমি। মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিমি। চাঁদে মহাকর্ষ ক্ষেত্রে মুক্তিবেগ পৃথিবীর 1/5 অংশ হয়, অর্থাৎ চাঁদে হচ্ছে মুক্তিবেগ কত, 2.4 কিমি পার সেকেন্ড, আর এটা সেকেন্ডে 11.2 কিমি। বুধ ও চাঁদের মুক্তিবেগ গ্যাসীয় পদার্থের অণুর গতিবেগের চেয়ে কম হয় কোনো বায়ুমণ্ডল থাকে না, মানে এত মুক্তিবেগ কম যে বায়ুমণ্ডল নেই। বৃহস্পতি শনি গ্রহের মুক্তিবেগ খুব বেশি হওয়ায় ইহাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায়। মুক্তিবেগের ধারণার উপর ভিত্তি করে 1957 সালে 4 অক্টোবর সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 4 গুণ বৃদ্ধি পাবে, মানে ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে অভিকর্ষজ ত্বরণের মান 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। কোনো মিনারের চূড়া থেকে সমভরে দুটি বলের একটিকে ঊর্ধ্বর দিকে এবং অপরদিকে নিম্নের দিকে ছুঁড়লে উভয়ই সমবেগে মাটিতে পড়বে। সূর্য এবং চন্দ্রের মহাকর্ষীয় আকর্ষণের জন্য জোয়ারভাটা হয়। কৃত্রিম উপগ্রহে বস্তুর ভার শূন্য হয়। রকেটের সাহায্যে কোনো উপগ্রহ সমেত নভোচার উৎক্ষেপণ করলে তার আপাত ওজন প্রকৃত ওজনের 16 গুণ ভারী হয়। আপাত ওজন প্রকৃত ওজনের 16 গুণ ভারী হয়। রবারের চেয়ে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, আবার ইস্পাতের চেয়ে হীরা বেশি স্থিতিস্থাপক, মানে যে বস্তু যত বেশি কঠিন সেটি তত বেশি স্থিতিস্থাপক। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ফিলোসফি ন্যাচুরালিস নিউটনের লেখা বিখ্যাত গ্রন্থ। লিভারের যান্ত্রিক সুবিধা বলবাহু ডিভাইড বাই রোধবাহু, এই জন্য বলবাহু যত বেশি হয় যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। বলবাহু যদি রোধবাহুর থেকে বড় হয় যান্ত্রিক সুবিধা একের চেয়ে বড়। আনততলের যান্ত্রিক সুবিধা নততলের দৈর্ঘ্য ডিভাইড বাই নততলের মোট উচ্চতা, অর্থাৎ এইটি যত বড় হবে এইটার তুলনায় তত যান্ত্রিক সুবিধা বেশি হবে। এই উচ্চতা যদি বেশি হয়, নততল যদি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা যদি ছোট হয় তখন যান্ত্রিক সুবিধা কম পাওয়া যাবে। তবে নততলের যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে বড়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে, কারণ এইখানে যেটা তৈরি হবে সেটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই নততলটি হচ্ছে অতিভুজ, আর এটি উচ্চতা, মানে যেটাকে লম্ব বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু কি, অতিভুজ। সেই জন্য অতিভুজটা সবসময় বড় হবে, মানে নততলের দৈর্ঘ্য সবসময় উচ্চতা অপেক্ষা বড় হবে, সেই জন্য নততলের যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে বেশি পাওয়া যাবে।
এরপর হচ্ছে কার্য একটি কার্য একটি স্কেলার রাশি, ইহা দুটি ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত। এটা একটা ব্যতিক্রম, যেখানে দুটা ভেক্টর রাশি মিলে একটি স্কেলার রাশি তৈরি করবে। সীসা এবং অ্যান্টিমনি নির্মিত সংকর ধাতুকে ইস্পাতের যন্ত্রে ব্যবহার করে ঘর্ষণ গুণাঙ্ক কমানো হয়। দুটি ভিন্ন ধাতু যন্ত্র ব্যবহার করে ঘর্ষণ গুণাঙ্ক কমানোর পদ্ধতি বিজ্ঞানী ব্যাবিট আবিষ্কার করেন, তাই এই পদ্ধতিকে ব্যাবিটীকরণ বলা হয়। তারপর কয়েকটি লেখচিত্র মনে রাখবো। সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। সমবেগে গতিশীল মানে বেগটা স্থির আছে, তখন কি এক্স অক্ষের এটাকে যদি এক্স অক্ষ ভাবি, এটাকে যদি ওয়াই অক্ষ ভাবি, এক্স অক্ষটাকে যদি সময় অক্ষ ধরা হয় আর এই ওয়াই অক্ষটাকে যদি বেগ অক্ষ ধরা হয়, তাহলে সময় অক্ষে সমান্তরালে থাকবে। সমবেগে গতিশীল লেখচিত্র। তারপর সমত্বরণে মানে নির্দিষ্ট একটা বেগ আছে, তারপর সমত্বরণ মানে বেড়ে যাচ্ছে সময় বেগের, যদি সময়টা এক্স অক্ষ বরাবর হয় এবং বেগটা যদি ওয়াই অক্ষ বরাবর হয়। তারপর সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র হচ্ছে এটা। আচ্ছা, সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র হচ্ছে এটা, যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি সময় ধরা হয় এবং ওয়াই অক্ষ বরাবর যদি দূরত্বটাকে ধরা হয়। তারপর হচ্ছে কি গ্যাসের ধর্ম, চাপ এবং তাপমাত্রা। গ্যাসের চাপ এবং গ্যাসের ভর হলো চার্লসের সূত্রের ধ্রুবক। গ্যাসের চাপ এবং চার্লসের সূত্রের ক্ষেত্রে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর হলো ধ্রুবক। আচ্ছা, বয়েলের সূত্রের ধ্রুবক হলো কি উষ্ণতা এবং গ্যাসের ভর। তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক হলো উষ্ণতা এবং গ্যাসের ভর, এবং চার্লসের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের চাপ এবং গ্যাসের ভর, গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। তারপর গ্যাসের অণুগুলি নিউটনের গতিসূত্রকে মান্য করে। পরম শূন্য উষ্ণতা কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, কারণ এই উষ্ণতায় অণুগুলির বেগ শূন্য হয়ে যায়। তারপর হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ দ্বারা যে তাপ সৃষ্টি হয় তাকে প্রমাণচাপ বলা হয়। মানে 0 ডিগ্রি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে এবং পারস্তম্ভের 76 সেমি উচ্চতায় যে চাপ সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি প্রমাণচাপ। 0 ডিগ্রি উষ্ণতা বা 273 কেলভিন উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলা হয়। এসটিপি বলতে প্রমাণ উষ্ণতা ও চাপ বোঝায়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয়, তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতায় পৌঁছানোর বহু আগেই গ্যাস তরল অথবা কঠিনে পরিণত হয়ে যায়, তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন কখনোই শূন্য হয় না। আচ্ছা, বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয়ের সূত্র হচ্ছে ভি ভ্যারিজাজ T/P। টিটা হচ্ছে উষ্ণতা, পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে কি আয়তন। বয়েল ও চার্লসের সূত্রকে সম্পূর্ণ মান্যকারী গ্যাসগুলিকে আদর্শ গ্যাস বলে। মানে যেসব গ্যাসরা বয়েল এবং চার্লসের সূত্রকে সম্পূর্ণরূপে মানে তাদেরকে আদর্শ গ্যাস বলে, যদিও বাস্তবে আদর্শ গ্যাস পাওয়া যায় না, কারণ আদর্শ গ্যাসে পৌঁছানোর আগেই সবাই শূন্য হয়ে যায়। আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এসআই পদ্ধতিতে আর এর মান 8.31 জুল পার মোল কেলভিন। 8.31 জুল পার মোল কেলভিন। যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্রকে সম্পূর্ণরূপে মেনে চলে না তাদেরই বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাস বলে, মানে যেটা আমাদের পরিবেশে আছে। তারপর পিভি সমান এনআরটি, এন গ্রাম অনুযুক্ত, মানে এটা একটা সূত্র, এখান দিয়ে অঙ্ক টঙ্ক পড়ে। পিভি সমান এনআরটি। গ্যাসের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন এবং হিমাঙ্ক 273 কেলভিন, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে স্ফুটনাঙ্ক, আর 0 ডিগ্রি 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে কি হিমাঙ্ক। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়। সেলসিয়াস, ফারেনহাইট এবং পরম স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C/0 ডিভাইড বাই C-0/100 সমান A-C/100 ইকুয়ালস টু A-32 ডিভাইডেড বাই 180, এটা সমান K-273 ডিভাইড বাই 100। আবার এটাকে লেখা যায় C/5 সমান A-32/9, এটা সমান K-273 ডিভাইডেড বাই 5, এটাও লেখা যায়। তারপর হচ্ছে কি তাপ অবস্থার পরিবর্তনের, এটা তাপ আলোর মতো অদৃশ্য তরঙ্গধর্মী। তাপ হচ্ছে আলোর মতো অদৃশ্য তরঙ্গধর্মী। কোনো পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পেলে পদার্থটি উত্তপ্ত হয়ে যায়, গতিশক্তি হ্রাস পেলে পদার্থটি শীতল হয়ে যায়। তারপর কর্পূর, নিশাদল, আয়োডিন প্রভৃতিতে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, একে বলা হয় ঊর্ধ্বপাতন। বরফ, বিসমাথ, ধাতু, ঢালাই লোহা, অ্যান্টিমনি, পিতল প্রভৃতিতে তাপ প্রয়োগ করলে কঠিন
থেকে তরল অবস্থায় পরিণত হলে আয়তন হ্রাস পায়। ভিন্ন প্রসারণ গুণাঙ্কযুক্ত দুটি একই মাপের ধাতব পাতকে রিভেট দিয়ে যোগ করে যে ধাতব পাত্র তৈরি করা হয় তাকে দ্বিধাতব পাত বলা হয়। যেমন তামা ও লোহার তৈরি দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত যে সমস্ত যন্ত্র প্রস্তুত করতে ব্যবহৃত হয় তা হলো ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট, হাতঘড়ির ব্যালেন্স হুইল। বিসমান্থ এবং অ্যান্টিমনি ধাতুর পাত দুটির এক প্রান্ত জুড়ে মুক্ত প্রান্ত দ্বয়ের মধ্যে তড়িৎ পরিবাহী তার যোগ করে সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। চুম্বককে উত্তপ্ত করলে যে নির্দিষ্ট উষ্ণতায় উহার চুম্বকত্ব বিনষ্ট হয়ে যায় তাকে বলা হয় কুড়িবিন্দু। ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। পরীক্ষায় পড়েছে কোন পদ্ধতিতে সূর্য থেকে আমাদের পৃথিবী পৃষ্ঠে তাপ আসে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। অবস্থানান্তরের সময় বস্তুর মোট তাপ অপরিবর্তিত থাকে। মানে যেমন বরফ থেকে জল হয় যখন, বা জল থেকে যখন বাষ্পে পরিণত হয় তখন তাপ স্থির থাকে, মানে নীল তাপের পরিবর্তন হয় কিন্তু তাপ স্থির থাকে। মানে 0 ডিগ্রি উষ্ণতাতেই বরফ থাকে, আবার 0 ডিগ্রি উষ্ণতাতেই জল থাকে। 80 ক্যালোরি নীল তাপ নিয়ে। আবার জল থেকে যখন বাষ্পে পরিণত হয় 537 ক্যালোরি নীল তাপ গ্রহণ করে, কিন্তু উষ্ণতাটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে। ঘনীভবন, গলন, স্ফুটন প্রভৃতির সময় তাপ প্রয়োগ করলেও উষ্ণতা অপরিবর্তিত থাকে। তারপর হচ্ছে কি, পারদ থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন -39 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে পারদের হিমাঙ্ক যেটা, এবং সর্বোচ্চ 357 ডিগ্রি সেন্টিগ্রেড পারদের যেটা স্ফুটনাঙ্ক পরিমাপ করা হয়। সুবেদী থার্মোমিটারের বৈশিষ্ট্য হলো বাল্বের আয়তন বড় হয়, থার্মোমিটারের আভ্যন্তরীণ নলটি সরু এবং লম্বা হয়। থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ হচ্ছে অন্যান্য তরলের চেয়ে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। পারদ কাঁচের বাইরে স্পষ্ট দেখা যায় এবং কাঁচের গায়ে লেগে থাকে না, এবং পারদের তাপগ্রাহিতা কম। ডাক্তারি থার্মোমিটারে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত অংশাকৃত থাকে। ফুটন্ত জলের উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট, তাই ডাক্তারি মিটারকে উত্তপ্ত জলে ডোবালে সেটা ফেটে যাবে, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ডোবানো হয় সেটা ফাটবে। তারপর 40 ডিগ্রি উষ্ণতায়, মানে -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মান একই হয়। মানে এই সূত্রটা থেকে আসবে C/5 সমান M-32/9। সি এবং এফের জায়গায় যদি এক্স বসিয়ে দেওয়া হয় তাহলে ওখান থেকে এক্সের মান -40 ডিগ্রি সেন্টিগ্রেড পাবো। তাপ একটি স্কেলার রাশি। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তাই সেঁক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের তুল্যাঙ্ককে যে দ্বারা প্রকাশ করা হয়। জল অপেক্ষা দুধের আপেক্ষিক তাপ কম হওয়ায় সমতাপে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে প্রাথমিক অন্তর বলা হয়। সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্কটি হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস টি কেলভিন। মানে যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কেলভিন স্কেলে সেটা হবে 273 যুক্ত 5 কেলভিন সমান 278 কেলভিন। তারপর সাধারণ কঠিন পদার্থের আপেক্ষিক তাপ তরলের চেয়ে কম হয়। ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য নয়, কখন প্রযোজ্য নয়। বাইরে থেকে তাপের আদান প্রদান ঘটলে সংস্পর্শে অবস্থিত বস্তুদ্বয়ের মধ্যে কখনোই তাপের সাম্য অবস্থা আসবে না। বস্তুর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপের সাম্য অবস্থা আসবে না। তাহলে এই দুটি হচ্ছে ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতি আর প্রযোজ্য হবে না। গতিশক্তির দরুন জলপ্রপাতের জল উপর থেকে নিচে সামান্য বেশি উষ্ণ হয়। মানে জলপ্রপাতের উপরের জল অপেক্ষায় নিচের যে জল থাকে, সেটা বেশি উষ্ণ হয়, সামান্য বেশি উষ্ণ হয় উপরের জলের তুলনায়। বিকিরণ পদ্ধতি তাপ সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়, এবং সূর্য থেকে আমাদের পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতেই তাপ আসে। রূপার তাপ পরিবাহিতাকে সবচেয়ে বেশি 0.97। খনির সুরক্ষার জন্য স্যার হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি প্রস্তুত করেন খনির সুরক্ষার জন্য। ইহাতে তামার তার ব্যবহার করা হয়। শীতকালে উলের বা পশমের পোশাক পরা হয়, তাহার ফাঁকে ফাঁকে প্রচুর বায়ু থাকে যা তাপের কুপরিবাহী, তাই গরম অনুভূত হয়। কাঠ তাপের কুপরিবাহী এবং কাঠের গুঁড়োর মাঝে বায়ু আবদ্ধ থাকায় বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়।
পুরনো লেপের তুলাগুলি ব্যবহারের ফলে বসে যায় বলে পুরনো লেপের চেয়ে নতুন লেপ ব্যবহার করলে বেশি গরম লাগে। শূন্য মাধ্যমে বিকীর্ণ তাপের বেগ 3 × 10⁻10 সেমি/সেকেন্ড। থার্মোফ্লাক্সে ঠান্ডা এবং গরম তরল বহুক্ষণ ঠান্ডা বা গরম থাকে, তার কারণ পাত্রটির আভ্যন্তরীণ দেয়াল রূপার পলেযুক্ত কাঁচ দ্বারা তৈরি। দুটি কাচের দেয়ালের মাঝে শূন্যস্থানটি বায়ুপূর্ণ থাকে এবং কাঁচ পাত্র এবং বাইরের আবরণীর মধ্যবর্তী স্থানে কুপরিবাহী ফেল্ট এবং তুলো থাকে, যার ফলে বাইরে থেকে তাপ যেতে পারে না এবং ভিতর থেকে তাপ বাইরেও আসতে পারে না। তারপর হচ্ছে কি, পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ছাড়াও বর্তমানে প্লাজমা এবং অতি তরল অবস্থার কথা জানা গেছে। মানে কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় 3টা অবস্থা ছাড়াও প্লাজমা এবং অতি তরল অবস্থার কথা জানা গেছে। প্লাজমা অবস্থায় পদার্থ প্রায় সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। তরল হিলিয়ামের অবস্থা অতি তরল প্রকৃতির। মোম, কাঁচ, মাখন, পিচ, চর্বি প্রভৃতি অকেলাসাকার পদার্থের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, নিকেল অক্সাইড প্রভৃতি অক্সাইডগুলি কোনো উষ্ণতায় গলে না। তারপর হচ্ছে জল বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, তাই শীতের দেশে নদী, সমুদ্র, জলাশয়ের উপরে বরফের আস্তরণ সৃষ্টি হয়, কিন্তু নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল থাকে, ফলে জলজ প্রাণীরা বেঁচে থাকে। শীতকালে মোটর গাড়ির রেডিয়েটর মধ্যস্থ জল জমে বরফে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায়, ফলে রেডিয়েটর ফেটে যায়। কঠিন থেকে তরলে পরিণত হলে যেসব পদার্থের আয়তন হ্রাস পায় তাদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, যেমন বরফ, বিসমান্ত, ঢালাই লোহা, পিতল ইত্যাদি। কঠিন থেকে তরলে পরিণত হলে যেসব পদার্থের আয়তন হ্রাস পায় তাদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, উদাহরণ বরফ, বিসমান্ত, ঢালাই লোহা, পিতল ইত্যাদি। সুতো তাপের কুপরিবাহী, তাই তামার তারের পরিবর্তে বর্ণমূলের পুনঃস্থলী ভবন পরীক্ষাটিতে সুতো ব্যবহার করলে তাহলে পরীক্ষাটি প্রমাণ করা যাবে না, তার কারণ সুতো হচ্ছে তাপের কুপরিবাহী। পুনঃস্থলী ভবনের জন্য চাপে বরফের গলনাঙ্ক হ্রাস পায় বলে বরফের উপর দিয়ে স্লেজ গাড়ি সহজেই পিছলে যেতে পারে। বিশুদ্ধ কেলাসিত পদার্থের সাথে অপদ্রব্য মেশালে গলনাঙ্ক হ্রাস পায়। অপদ্রব্যের মিশ্রণের ফলে খাঁটি সোনার চেয়ে খাদ মেশানো সোনার গলনাঙ্ক কম হয়। বরফের সাথে লবণ মেশালে গলনাঙ্ক কমে যায়, তাই হিমমিশ্র তৈরি করা হয় বরফ এবং লবণ মিশিয়ে। লেড ও টিনের সংকর ধাতুর গলনাঙ্ক 180 ডিগ্রি সেন্টিগ্রেড। লেড ও টিনের সংকর ধাতুর গলনাঙ্ক 180 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে লেডের গলনাঙ্ক 327 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টিনের গলনাঙ্ক 232 ডিগ্রি সেন্টিগ্রেড। ইথার, অ্যাসিটোন, অ্যালকোহল প্রভৃতির স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতার কাছাকাছি, তাই ঘরের উষ্ণতায় ইহারা দ্রুত বাষ্পায়ন হয়। চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কমে যায়, ইয়া ফ্রাঙ্কলিনের পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়। চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কমে যায়, আবার চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে চাঁদে বায়ু না থাকায় বায়ুর চাপ থাকে না, তাই অনেক কম উষ্ণতায় জল ফুটতে থাকে। তারপর কনডেন্সড মিল্ক এবং চিনি প্রস্তুতিতে অনুপ্রেস পাতন করা হয়। প্রেসার কুকার এবং অটোক্লেভে তরলের উপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, মানে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, তার ফলে বেশি উষ্ণতা লাগে ফোটার জন্য, জল ফোটার জন্য। এর ফলে কি খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। দার্জিলিং সমুদ্র তল থেকে 2133.6 মিটার উপরে আছে, তাই জলের স্ফুটনাঙ্ক দার্জিলিংয়ে 93.6 ডিগ্রি সেন্টিগ্রেড, 93.6 ডিগ্রি। তাই ওই দার্জিলিং বা পাহাড়ি অঞ্চলে প্রেসার কুকার লাগে কোনো কিছু সিদ্ধ করে খাওয়ার জন্য। প্রেসার কুকার অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দিয়ে তৈরি। ইহার ভেতরে বায়ুর চাপ 2 বায়ুমণ্ডলের চাপের সমান হয় এবং জল 120 ডিগ্রি উষ্ণতায় ফোটে, তাই খাদ্য সুসিদ্ধ হয়। অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্প এই সূত্র মেনে চলে না। ভূপৃষ্ঠের কাছে সবচেয়ে ভালো শিশির উৎপন্ন হয়, কারণ ভূপৃষ্ঠ সব তাড়াতাড়ি মানে ঠান্ডা বেশি হয়, তাই গাছের পাতার চেয়ে ঘাসের ডগায় শিশির বেশি জমে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তাপ বিকৃত হয় না, তাই ভালো শিশির জমে না। মানে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তখন তাপ বিকৃত হয় না, মানে তাপ ফিরে যায় না, ভূপৃষ্ঠেই রয়ে যায়, সেই জন্য কী হয়, শিশির জমতে পারে না। বরফ গলনের নীল তাপ 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে, বা 3.36 × 10⁵ জুল পার কেজি এসআই পদ্ধতিতে। জলের বাষ্পীভবনের নীল তাপ 537 ক্যালোরি পার গ্রাম, এটা সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে 2.225 × 10⁶ জুল পার কেজি।
এসআই পদ্ধতিতে বায়ুচাপ বৃদ্ধি পাওয়ায় খনির মধ্যে জলের স্ফুটনাঙ্ক বেশি হয়, মানে খনির মধ্যে বায়ুচাপটা বেশি হওয়ার জন্য। সমুদ্রের জল প্রায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমতে শুরু করে। তারপর গ্লিসারিন, গ্লাইকল প্রভৃতিকে অ্যান্টিফ্রিজ বা হিমরোধক দ্রব্য বলা হয়, তাই এদের শীতপ্রধান দেশে মোটর গাড়ির রেডিয়েটরে জলের সাথে মেশানো হয়, যাতে জলটা বরফে না পরিণত হয়ে রেডিয়েটরকে ফাটাতে না পারে। সেই জন্য গ্লিসারিন, গ্লাইকল এগুলো মেশানো হয় শীতপ্রধান দেশের। তারপর এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের কোনো একক নেই। বরফের মধ্যে গর্ত করে তাতে জল রাখলে তার কারণ দুজনেরই উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই যে 80 ক্যালোরি তাপমাত্রা ছেড়ে যে জল বরফে পরিণত হবে সেটা পারে না, কারণ বরফেরও তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলেরও তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই বরফ 80 ক্যালোরি তাপমাত্রা গ্রহণ করবে না কখনোই। সেই জন্যে কী হয়, সেই জন্যে জল জমে বরফ হয় না। তারপর 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ কম থাকে, মানে বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করে তারপর জলে পরিণত হয়, তাই জলে 80 ক্যালোরি তাপ বেশি থাকে, বরফে 80 ক্যালোরি তাপ কম থাকে, তাই বরফ বেশি ঠান্ডা হয়। তারপর 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম ফুটন্ত জল থেকে 1 গ্রাম জলীয় বাষ্প 537 ক্যালোরি বেশি তাপ থাকে, ওই একই লজিকে, তাই সেটা বেশি উষ্ণ হয়। মাটির কলসি বা কুঁজোতে জল রাখলে কুঁজোর গায়ে থাকা অসংখ্য ছিদ্র দিয়ে জল সহজেই বাষ্পায়ন হয়, যার জন্য প্রয়োজনীয় নীল তাপ আভ্যন্তরীণ জল থেকেই নেয়, ফলে জল ঠান্ডা থাকে। তারপরে হিমমিশ্রগুলো একটু দেখব। মানে শুষ্ক বরফ এবং ইথারের যে হিমমিশ্র সেটা -77 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সৃষ্টি করে এবং অনুপাতে 4:1 অনুপাতে মেশানো হয়। ক্যালসিয়াম ক্লোরাইড এবং বরফের যে হিমমিশ্র সেটা -52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি করে এবং এটা 3:2 অনুপাতে মেশানো হয়। বরফ এবং সাধারণ লবণের যে হিমমিশ্র -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি করে এবং 3:1 অনুপাতে মেশানো হয়, মানে 3 গ্রাম, মানে 3 ভাগ বরফের সাথে 1 ভাগ লবণ। তারপর অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফাইডের হিমমিশ্রণ -17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উৎপন্ন করতে পারে, এটা 5:6 অনুপাতে মেশানো হয়। ডেনিস পেপিন 1679 সালে সর্বপ্রথম প্রেসার কুকার আবিষ্কার করেন। প্রেসার কুকারকে আবিষ্কার করেন ডেনিস পেপিন। প্রাকৃতিক ঘনীভবনের ফলে শিশির, কুয়াশা, মেঘ, শিলাবৃষ্টি ইত্যাদি হয়। নীলতাপ শব্দটি প্রথম জোসেফ ব্ল্যাক ব্যবহার করেন 1750 সালে। শহরাঞ্চল বা শিল্পাঞ্চলে কুয়াশার সাথে প্রচুর পরিমাণে ধূলিকণা এবং কয়লার গুঁড়ো ভাসতে থাকে, একে ধোঁয়াশা বা কুহেলিকা বলে। একই উষ্ণতাযুক্ত সমুদ্র বা নদীর নিকটবর্তী অঞ্চলে জলীয় বাষ্পের আধিক্যতার দরুন ধীরে ধীরে ঘাম বাষ্পীভূত হয়, তাই কষ্টদায়ক হয়ে থাকে। এক বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক 0.0073 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। তারপর হচ্ছে আলো। সূর্য হলো আলোর প্রধান উৎস। সিনেমার পর্দা সাদা হওয়ায় কোনো আলো শোষিত হয় না, সম্পূর্ণ প্রতিফলিত হয় এবং অমসৃণ হওয়ায় সব দিকে দর্শকরা দেখতে পায়। সূর্যরশ্মির বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য গোধূলি হয়। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অসৎ, সমশীর্ষ, সম আকারের হয় এবং পার্শ্বীয় পরিবর্তন যুক্ত হয়। দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সর্বদা সমান হয়। প্রতিসম বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয় না, যেমন এ, এম, ডাব্লু, টি, আই এই অক্ষরগুলি। আরও কিছু অক্ষর আছে যেগুলো কি প্রতিসম হওয়ার জন্যে, যেমন এরকম যদি দর্পণ হয় তাহলে এটা এদিকেও যেমন দেখাবে এদিকেও তেমনই দেখাবে, যদিও এই বাহুটা এদিকের বাহুটা এদিকে থাকবে, কিন্তু প্রতিসম হওয়ার জন্য বোঝা যাবে না আর কি, পরিবর্তনটা আমরা দেখতে পাবো না। সরল পেরিস্কোপ যন্ত্রে দর্পণগুলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পরস্পরের সাথে সমান্তরালে আটকানো থাকে। লাল বর্ণের আলোর প্রতিসরণ কোনো অন্যান্য বর্ণের আলোর প্রতিসরণের চেয়ে বেশি হয়। স্নেলের সূত্রটি হলো sin I / sin r = μ। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 0.5। বায়ু মাধ্যম থেকে কাঁচ ফলকের নিচে অবস্থিত কোনো বিন্দুকে লক্ষ্য করলে মনে হয় বিন্দুটি উপরে উঠে এসেছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব এবং উষ্ণতা তারতম্যের জন্য আলোর প্রতিসরাঙ্কের তারতম্য ঘটে, তাই বহু দূরে থাকা তারাগুলি মিটমিট করতে থাকে, মনে হয় যেন মিটমিট করে জ্বলছে। প্রতিসরণের জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে সামান্য উপবৃত্তাকার দেখায়। মোটা কাচের দর্পণে একই সময়ে একসাথে কোনো বস্তুর একাধিক প্রতিবিম্ব গঠিত হয়। বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ 24.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 সেকেন্ডে
আলোক রশ্মি পৃথিবীর চারিদিকে 7 পাক ঘুরে আসতে পারে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.3 মিনিট, মানে 8 মিনিট 20 সেকেন্ড প্রায়। তাই কখনো সূর্য বিনষ্ট হয়ে গেলেও তারপর 8.3 মিনিট পর্যন্ত সূর্যের আলো পৃথিবীতে পাওয়া যাবে। আকাশের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। পৃথিবী থেকে ইহার দূরত্ব 4.4 আলোকবর্ষ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে বলা হয় ওই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। যে মাধ্যমে আলোর প্রতিসারাঙ্কের মান বেশি হয় সেই মাধ্যমে আলোর বেগ কম হয়। লাল বর্ণের আলোর বেগ কোনো নির্দিষ্ট মাধ্যমে সবচেয়ে বেশি এবং বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম, মানে লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম। উত্তর লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। উত্তর লেন্স বিবর্ধক কাঁচ রূপে ব্যবহৃত হয়। বর্ণালীর উপর থেকে নিচের দিকে 7টি রং হলো লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল এবং বেগুনি। বা নিচ থেকে হচ্ছে কি বেগুনি, তারপরে হচ্ছে নীল, তারপর হচ্ছে আকাশি, তারপর হচ্ছে সবুজ, তারপর হলুদ, তারপর কমলা, তারপরে লাল। এটা নিচ থেকে মনে রাখলে বেনিয়া সহ কলা। আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ কম হয়। তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ কম হয়, অনেক দূর থেকে দেখা হয়, তাই এটাকে বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয়। নিউটনের চাকতির সাহায্যে প্রমাণ করা যায় সাদা আলো 7টি বর্ণের সমাহার। লাল, সবুজ এবং আকাশি নীল এই 3টি বর্ণকে প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ বলে। মানে লাল, নীল, সবুজ, এটাকে লাল, নীল, সবুজকে আর কি প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ বলে। এই গানটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে, এটা লাল নীল সবুজের মেলা বসেছে এই গানটা দিয়ে। তারপর যে দুই বর্ণকে মিশে সাদা বর্ণ সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের পরিপূরক বর্ণ বলা হয়। যে দুটি বর্ণ মিশে সাদা বর্ণ তৈরি হয় তাদেরকে পরিপূরক বর্ণ বলা হয়। এই বর্ণদের মধ্যে একটি বর্ণ অপর বর্ণ ব্যতিরেক অবশিষ্ট 6টি বর্ণের সমাহার। যেমন হলুদ এবং নীল, কমলা এবং আকাশী নীল, মানে হলুদ নীল পরস্পরের পরিপূরক, আবার কমলা এবং আকাশী নীল এরা পরস্পরের পরিপূরক। সূর্যরশ্মির 7টি আলোর মধ্যে নীল বর্ণের এবং বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়, বিক্ষেপণ বেশি হয়, তাই আকাশী নীল দেখায়। তারপর হচ্ছে কি চাঁদে আকাশের বায়ুমণ্ডল ধূলিকণা না থাকায় আলোক রশ্মির বিক্ষেপণ হয় না, তাই চাঁদের আকাশ কালো দেখায়। তাহলে চাঁদের আকাশ কালো দেখায় কেন? কারণ বায়ুমণ্ডল এবং ধূলিকণা না থাকায় আলোক রশ্মির বিক্ষেপণ হয় না। তারপর হচ্ছে পার্শ্বীয় পরিবর্তনের জন্য আমরা আয়নায় ডান হাতকে বাম হাত রূপে এবং বাম হাতকে ডান হাত রূপে দেখতে পাই। অ্যাম্বুলেন্স কথাটি উল্টে লেখা থাকে যাতে অন্য গাড়ির আয়নায় সঠিক শব্দটি দেখতে পাই। ইহা পার্শ্বীয় পরিবর্তনের জন্য হয়। তারপর কতগুলি গাণিতিক সূত্রাবলী, কতগুলি দর্পণের প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে বস্তু দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। তারপর মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই মাধ্যমটির পরম প্রতিসারাঙ্ক। মাধ্যমের প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই মাধ্যমে আলোর বেগ। এভাবে আমরা মাধ্যমের প্রতিসারাঙ্ক পাই। লেন্সের ফোকাস দূরত্বের সূত্র f = x + d/2। এটাই চ্যুতিকোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, এটা 2 ইন্টু প্রতিফলন কোণ। আচ্ছা, তারপর সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব সবসময় কত হয়? সমান হয় যখন 2l দূরত্ব থাকে আর কি। তারপর হচ্ছে কি প্রবাহিত তড়িৎ। কাঁসা এবং ব্রোঞ্জ প্রভৃতি সংকর ধাতু তড়িৎ পরিবহনে করে। এছাড়াও কাঁসা, ব্রোঞ্জ, পিতল, তামা, অ্যালুমিনিয়াম সবই হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ পরিবহন করে। আচ্ছা, সংকর ধাতু হলে কাঁসা আর ব্রোঞ্জ হবে, তামা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে সংকর ধাতু নয়। কাঁসা এবং ব্রোঞ্জ বলছে একটা সংকর ধাতু, এরা তড়িৎ পরিবহন করে। তারপর আগে পেট্রোলবাহী ট্যাঙ্কারের বাইরের গায়ে সাথে যুক্ত একটি লোহার শিকল মাটিতে গড়িয়ে দেওয়া হতো যাতে ট্যাঙ্কারের মধ্যস্থিত পেট্রোল নড়াচড়ার সময় উৎপন্ন ঘর্ষণ বা স্থির তড়িতের শিকলের মাধ্যমে মাটিতে চলে যায়, তা না হলে আগুন ধরে যেত। বর্তমানে পেট্রোলবাহী ট্রাকের আয়তনগুলি কমিয়ে ছোট ছোট প্রকোষ্ঠে ভাগ করা হয়েছে যাতে ঘর্ষণ কম সৃষ্টি হয়। ট্যাঙ্কারে পেট্রোল ভরার সময় খালি করার সময় উৎপন্ন ঘর্ষণ বল থেকে বাঁচার জন্য একটি লোহার শিকলকে মাটিতে ঝুলিয়ে দেওয়া হয়। পরিবাহীর মধ্য দিয়ে ধনাত্মক এবং ক্যাটায়নগুলি যে অভিমুখে চলে তাকে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নগুলি
বা ইলেকট্রনগুলি তার বিপরীতে প্রবাহিত হয়। পৃথিবীর বিভব কত? 0। বিভব স্কেলের একক হচ্ছে ভোল্ট। দুটি বস্তুর মধ্যে বিভব পার্থক্য যত বেশি হয় তাদের মধ্যে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি কোষে বিভব পার্থক্য বজায় রাখে। যান্ত্রিক শক্তি ডায়নামোতে বিভব পার্থক্য সৃষ্টি হয়। সরল ভোল্টীয় কোষে লঘু সালফিউরিক অ্যাসিড থাকে। ইয়ার মধ্যে তামার পাত উচ্চ বিভব এবং জিঙ্কের পাত নিম্ন বিভব সৃষ্টি করে। তামার পাত উচ্চ বিভব এবং জিঙ্কের পাত নিম্ন বিভব সৃষ্টি করে। একটি সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল 1.08 ভোল্ট। স্থানীয় ক্রিয়া বা সদন দোষ সরল ভোল্টীয় কোষের তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য একই এককে মাপা হয়। দুটারই একক হচ্ছে কি? ভোল্ট। পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎচালক বল মাপা হয়। তড়িৎচালক বল পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয়। ভোল্টমিটারের সাহায্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়। জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি অর্ধপরিবাহী এবং নিম্নচাপে রাখা গ্যাসীয় অহমীয় পরিবাহী। পরিবাহী রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হয়। পরিবাহী রোধ কম হলে তড়িৎ প্রবাহ বেশি হয়। রূপার তারের রোধ লোহার তারের রোধ অপেক্ষা কম হয়, মানে রূপার তার বেশি তড়িৎ পরিবহন করে লোহার তার অপেক্ষা। উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়। কাঁচ, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এবং জলে দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষক পদার্থগুলি উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। কয়েকটি সংকর ধাতু যেমন ইনভার, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টাইন ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে পরিবাহী রোধ প্রায় অপরিবর্তিত থাকে। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে প্রথমে তড়িৎ প্রবাহ বেশি হয়। সময়ের সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ ধীরে ধীরে হ্রাস পায়, কারণ রোধ বৃদ্ধি পায়, ফলে অ্যামিটারের পাঠ হ্রাস পায়। তারপর হচ্ছে যখন উষ্ণতা উপাদান প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকে তখন কোনো পরিবাহী রোধ উহার দৈর্ঘ্যের কী হয়? সমানুপাতি হয়, মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। যখন উষ্ণতা উপাদান রোধ অপরিবর্তিত থাকে তখন কোনো পরিবাহী রোধ উহার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়, মানে তার যত সরু হবে রোধ তত বেশি হবে, মোটা তার হলে তার রোধ কম হবে। রোধাঙ্কের একক ওহম শ্রেণী। 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক 2.94 × 10⁻⁶ ওহম সেমি। কোনো ধাতু রোধাঙ্ক যত কম হবে তার তড়িৎ পরিবহন ক্ষমতা তত বৃদ্ধি পায়। সবচেয়ে কম রোধাঙ্ক বিশিষ্ট ধাতু হলো রূপা। 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উহার রোধ 1.66 × 10⁻⁶ ওহম সেমি। নাইক্রোম তারের রোধাঙ্ক অনেক বেশি, তাই তড়িৎ প্রবাহ করলে বেশি তাপ উৎপন্ন হয়, তাই ইহাকে হিটারে ব্যবহার করা হয়। নাইক্রোম তার হিটারে ব্যবহার করা হয়। 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার তারের রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেমি। নাইক্রোম একটি সংকর ধাতু, ইহা লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দ্বারা গঠিত হয়। সেলিনিয়াম ধাতুর উপর আলো ফেললে উহার রোধ কমে যায়। চৌম্বক ক্ষেত্রে বিসমান ধাতুর রোধ বৃদ্ধি পায়। বেশিরভাগ ধাতুর রোধ চাপ বৃদ্ধির সাথে সাথে কমে যায়। কার্বন চূর্ণের উপর চাপ বৃদ্ধি করলে রোধ কমে যায়। রোধযুক্ত বস্তুকে রোধক বলা হয়। রিওস্ট্যাট যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহীর রোধ বাড়ানো বা কমানো যায়। বৈদ্যুতিক পাখা রেগুলেটর এক প্রকার রিওস্ট্যাট। রেডিও বা টিভির শব্দ জোরে বা আস্তে করার জন্য ভলিউম চাবিকে ঘুরিয়ে বর্তনীর রোধ কমিয়ে তড়িৎ প্রবাহ বেশি করা হয়, ফলে শব্দ জোরে হয়। আবার বর্তনীর রোধ বাড়িয়ে প্রবাহ কম করা হয়, ফলে শব্দ আস্তে হয়, মানে এভাবে শব্দটা বাড়ানো কমানো যায় রেডিও বা টিভির। টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজের একটি মিশ্র ধাতু হল উলফ্রেমাইট। ইহা বর্তমানে বাল্বের ফিলামেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বাল্বের ফিলামেন্ট সরু এবং লম্বা হয়, তড়িৎ প্রবাহ করলে রোধ বেশি হয়, দরুন খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং আলো এবং তাপ বিকিরণ করে। বাল্বের ভিতরে বর্তমানে নিষ্ক্রিয় গ্যাস ও নাইট্রোজেন ভর্তি থাকে, যাতে ফিলামেন্টটির বাষ্পীভবন কম হয় এবং বাল্বের উজ্জ্বল্য ঠিক থাকে। কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা থাকলে বুঝতে হবে ওই বাল্বটির দুই প্রান্তকে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করলে বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। নাইক্রোম তারের রোধাঙ্ক তামার তারের চেয়ে 80 গুণ বেশি হয়। ফিউজ তার প্রধানত টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। টিন থাকে 25%, সীসা থাকে বা লেড যেটাকে বলা হয় 75%। 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় ফিউজ তারটি দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা যাবে। তার বেশি যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে ফিউজ তার গলে যাবে। তারপরে হচ্ছে কি
কোনো কারণে বিপরীতধর্মী তড়িতের দুটি লাইন হঠাৎ সংযোগ ঘটে, রোধ কমে যাওয়ায় তড়িৎ প্রবাহ খুব বেশি হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই ঘটনাকে শর্ট সার্কিট বলা হয়। মানে বিপরীতধর্মী তড়িতের দুটি লাইন হঠাৎ সংযোগ হয়ে গেলে রোধ কমে যায়, তখন প্রবাহ মাত্রা খুব বেশি বৃদ্ধি পায় এবং তাপ উৎপন্ন হয় প্রচুর। এই ঘটনাকেই বলা হয় শর্ট সার্কিট। 1 কিলোওয়াট ক্ষমতাযুক্ত কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা চালালে যে পরিমাণ তাপ শক্তি খরচ হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা বোর্ড অফ ট্রেড ইউনিট বা যেটাকে বিওটি বলা হয়। জেনারেটর জেনারেটরে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। জেনারেটরে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। আর্থ তারে রোধ শূন্যের চেয়ে কম হয়। বার্লো চক্র এবং ফ্লেমিংয়ের বাহনস্থ নিয়ম মেনে কাজ করে। মানে বার্লো চক্রটা ফ্লেমিংয়ের বাহনস্থ নিয়ম মেনে কাজ করে। সমান্তরাল সমবায়ে তুল্যাঙ্ক রোধের মান সমবায় সৃষ্টিকারী রোধগুলির সর্বনিম্ন মানের রোধের চেয়ে কম হয়। একটি কোষের তড়িৎচালক বল 1.2 ভোল্ট বলতে বোঝায় কোষটি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ নিয়ে যেতে 1.2 জুল কার্য করতে হয়। কোষের তড়িৎচালক বল বিভব পার্থক্যের উপর নির্ভর করে এবং কোষের আকার এবং আকৃতির উপর নির্ভর করে না। ইলেকট্রিক ভাল্ব, যেটাকে ডায়োড ভাল্ব এবং ট্রায়োড ভাল্ব, ওহমের সূত্রকে মেনে চলে না। ফিউজ তার বৈদ্যুতিক লাইনে লাইভ তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে। মানে ফিউজ তারটা শ্রেণী সমবায় যুক্ত থাকে, ওই জন্য ফিউজটা যখনই কেটে যায় তখন পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সাধারণত টাংস্টেনের তৈরি হয়। বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য দুটি তারের সংযোগ করা হয়। সেগুলি একটি হচ্ছে লাইভ তার আর একটা হচ্ছে নিউট্রাল তার। পৃথিবী পৃষ্ঠ এবং নিউট্রাল তারের সাথে আর্থ তার যুক্ত করা থাকে। তারপর যে প্লাস্টিকের আবরণগুলো দেওয়া হয় সেগুলোর বর্ণ হচ্ছে, লাইভ তারের হচ্ছে সাধারণ প্লাস্টিকের বর্ণ কী হয়, লাল হয় এবং আন্তর্জাতিকে সেটা বাদামি হয়। নিউট্রাল তারের সাধারণ বর্ণ কালো হয় এবং আন্তর্জাতিক হচ্ছে হালকা নীল বা আকাশি, মানে আন্তর্জাতিক এটা। এবং আর্থ তারের হচ্ছে বর্ণ সাধারণত সবুজ হয় এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে কি সবুজ অথবা হলুদও হয়। বাড়িতে তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ চালু বা বন্ধ করার জন্য পিয়ানো টাইপ সুইচ ব্যবহার করা হয়। মানে এমনি যে আমাদের সুইচগুলো সেগুলোকে পিয়ানো টাইপ সুইচ বলা হচ্ছে। শর্ট সার্কিটের হাত থেকে বাড়িতে বিদ্যুৎ বর্তনী বা বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য আর্থিং করা হয়। 3 পিন প্লাগের মধ্যবর্তী মোটা পিনটি আর্থ তারের সাথে এবং নিচের পার্শ্ববর্তী দুটি পিনের একটি লাইভ তার এবং একটি নিউট্রাল তারের সাথে যুক্ত থাকে। ম্যাক্সওয়েলের ক্লক স্ক্রু নিয়ম অনুযায়ী কোনো ডান পাকের ক্লক স্ক্রু পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে বৃদ্ধাঙ্গুলটি যেদিকে ঘুরবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখও সেই দিকেই হবে। বার্লো চক্রে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বার্লো চক্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে কতগুলি রাশির হচ্ছে একক, মানে তড়িৎ জাতীয় রাশির একক। তড়িতের পরিমাপের এসআই একক কুলম্ব, তড়িৎ পরিমাপের সিজিএস একক হচ্ছে ইএসইউ, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ চুম্বকীয় একক হচ্ছে ইএমইউ, তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট, তড়িৎ বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। তারপর তড়িৎচালক বলের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট, রোধের এসআই একক হচ্ছে ওহম, রোধাঙ্কের এসআই একক ওহম সেমি, পরিবাহিতার এসআই একক মো, বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক ওয়াট, বাড়িতে বিদ্যুৎ খরচ নির্ণায়কের একক হচ্ছে বিওটি বা কিলোওয়াট। তারপর হচ্ছে কি তড়িৎ বিভব এবং তড়িৎ প্রবাহ মাত্রা একটি স্কেলার রাশি। আন্দ্রে মেরি অ্যাম্পিয়ারের নাম অনুসারে তড়িৎ প্রবাহ মাত্রা এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। আলেসান্দ্রো ভোল্টের নাম অনুসারে বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। রোধের একক ওহম নামকরণ করা হয় গেওর্গ জিমন ওহমের নাম অনুসারে। মোটরের আর্মেচার ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী হয়। মোটরের আর্মেচার ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী হয়। ডিসি মোটরের কার্যনীতি বার্লো চক্রের নিয়ম অনুযায়ী হয়। কতগুলি রাশির রূপান্তর, 1 ইএমইউ মানে 10 অ্যাম্পিয়ার, 1 কিলো ওহম মানে 10⁻³ ওহম, 1 মেগা ওহম সমান 10⁻6 ওহম, 1 মাইক্রো ওহম সমান 10⁻⁻6 ওহম, 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট, 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট, 1 ওয়াট ঘন্টা সমান 33,600 জুল। তারপর হচ্ছে প্রবাহিত তড়িতের কতগুলি গাণিতিক রূপ হচ্ছে কুলম। কুলম মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, মানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আমরা কি জানি কুলম বাই সেকেন্ড, মানে তাহলে তড়িৎ প্রবাহের পরিমাণটা কত হবে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে তড়িৎ বিভব কি, এটা সময় কার্য বাই তড়িতের পরিমাপ, মানে ডাব্লু কার্যটাকে যদি ডাব্লু ধরা হয় ডাব্লু বাই কিউ। আচ্ছা, তারপর রোধ সমান
বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা ভি বাই সি, মানে বা আই ইকালস টু আই, ভি ইকালস টু আই আর, এটা দিয়েও বলা হয়। তারপর হচ্ছে কি বিভব পার্থক্য, এটা হচ্ছে রোধ ইন্টু প্রবাহ মাত্রা। তারপর শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে আর সমান আর ওয়ান আর টু, মানে তিনটা যদি বর্তনী এরকম শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, এরকম যদি থাকে, এটা ধরো আর ওয়ান, এটা আর টু, এটা আর ওয়ান, এটা আর টু, এটা যদি আর থ্রি হয়, তখন তুল্য রোধ আর সমান হবে কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যদি আর হয়, ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি, মানে এটা সমান্তরাল সমবায় এরকমভাবে যুক্ত থাকবে, এরকমভাবে যদি যুক্ত থাকে তাহলে এটাকে বলে, এটা আর ওয়ান ধরো, এটা যদি আর টু, এটা ধরো আর থ্রি, যদি এরকম থাকে তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। আচ্ছা, তারপর তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এইচ সমান হচ্ছে এটা সমান আই স্কোয়ার আর টি, বা এই যে এখানে আয়ের বদলে সি লেখা আছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা। তারপরে হচ্ছে ওয়াট, এটা সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ওয়াট মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপর 1 কিলোওয়াট বা বিওটি যেটা বলা হয় সেটা হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, এইটাই। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে শব্দ, পাখির পাখার কম্পন এবং পেন্ডুলাম দোলার কম্পন সেকেন্ডে 20 বারের কম হয়, তাই ইহাদের কোনো মানে ইহাদের শব্দকে শব্দেত্তর শব্দ বলে। মানে কম্পন যখন 20 বারের চেয়ে কম হবে তখন সেটাকে বলা হয় কি শব্দেত্তর, বা এগুলো শ্রুতিগোচরও হয় না। 20 থেকে 20,000-এর মধ্যবর্তী হলে সেগুলো শ্রুতিগোচর হয়। তারপর সুরশলাকা বা টিউনিং ফর্ক একটি হাতলযুক্ত ইউ আকৃতির ইস্পাত দণ্ড। সুরশলাকার কম্পনে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক বর্তমান। সূর্য এবং পৃথিবীর মাঝে কোনো জড় মাধ্যম না থাকায় সূর্যে সর্বদা যে প্রচণ্ড বিস্ফোরণ হয় তা পৃথিবীতে শোনা যায় না। চাঁদে কোনো বাতাস না থাকায় চাঁদের শব্দ শোনা যায় না। বিজ্ঞানী ভন গিরিক সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক শব্দের দিকে ছুটে আসে। দুটি মাধ্যমের ঘনত্বের খুব পার্থক্য থাকলে শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে না, তাই জলের মধ্যে হাততালি দিলে তা পাড়ে বসে বায়ু মাধ্যমে শোনা যায় না। সিজিএস পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার। গানের 7টি সুর সারে গামা পাধানিকে পৃথকভাবে চেনা যায় কার জন্য? তীক্ষ্ণতার জন্য। তারপর কোনো শব্দের কম্পাঙ্ক 1000 হার্টজের বেশি হলে তীব্রতা বৃদ্ধি পায় কিন্তু তীক্ষ্ণতা অপরিবর্তিত থাকে। কম্পাঙ্কের একক সাইকেলস প্রতি সেকেন্ড, মানে সিপিএস বা হার্টজ বলা হয়। কম্পাঙ্ক একটি ভৌত রাশি। মশার গুঞ্জনের তীক্ষ্ণতা বাঘের গর্জনের তীক্ষ্ণতার চেয়ে বেশি হয়। পুরুষের গলার স্বরের তীক্ষ্ণতা মেয়েদের তীক্ষ্ণতার চেয়ে কম হয়, এই জন্য মেয়েদের শব্দ বেশি তীক্ষ্ণ। তারপর হচ্ছে কি, 0 ডিগ্রি উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 332 মিটার। এরাগো 1827 খ্রিস্টাব্দে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি পাহাড়ের উপর 2 জন বন্দুক এবং স্পট ওয়াচধারী পর্যবেক্ষণের সাহায্যে শব্দের গতিবেগ নির্ণয় করেন। এরাগো প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড বেড়ে যায়, 0.61 মিটার পার সেকেন্ড বেড়ে যায়। শীতকালের চেয়ে গ্রীষ্মকালে বায়ুর মধ্যে শব্দের বেগ বেশি হয়, মানে গ্রীষ্মকালে শব্দের বেগ বেশি হয় শীতকালের থেকে। দিনের বেলা শব্দের বেগ রাতের চেয়ে বেশি হয়। বৃষ্টি হলে বা বর্ষাকালে শব্দের বেগ বৃদ্ধি পায়, কারণ জলীয় বাষ্প বেশি থাকে। কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ওই বস্তুর ম্যাক সংখ্যা বলে। কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে ওই বস্তুর ম্যাক সংখ্যা বলে। শব্দের বেগের চেয়ে কোনো বস্তুর বেগ বেশি হলে তাকে সুপারসনিক বেগ বলে। কোনো লম্বা ধাতব পাইপের এক প্রান্তে হাতুড়ি দিয়ে আঘাত করলে অপর প্রান্তে 2 বার শব্দ শোনা যায়, কারণ উৎপন্ন শব্দ ধাতুর মধ্য দিয়ে এবং অপরটি বায়ুর মাধ্যমে যায়। কঠিন কঠিন মাধ্যমে যাওয়ার জন্য তাই শব্দটা তাড়াতাড়ি শোনা যায় আর কি। কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, তাই কঠিন মাধ্যমে শব্দের বেগ যে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ থেকে অনেক বেশি। তরল মাধ্যমে শব্দের বেগ বায়ু মাধ্যমে শব্দের বেগের চেয়ে বেশি হয়। 4 ডিগ্রি উষ্ণতায় জলের শব্দের বেগ প্রায় 1436 মিটার পার সেকেন্ড। কোনো শব্দ কানে পৌঁছানোর পর মস্তিষ্কে তার অনুভূতি 1-এর 10 সেকেন্ড রয়ে যায়। এই 1-এর 10 সেকেন্ডকে সময়কে শব্দ নিবন্ধ বলা হয়। কোনো হলঘরে শব্দ উৎপন্ন হলে তা বারবার প্রতিফলিত হয়ে অনেকক্ষণ ঘরের মধ্যে রয়ে যায়, এই ঘটনাকে বলা হয় অনুরণন। অনুরণনের কারণে মেঘ গর্জনের বহুক্ষণ পরেও গুম গুম শব্দ শুনতে পাওয়া যায়। সাধারণ মাপে দুটি ঘরের দেয়ালের মধ্যবর্তী দূরত্ব 33.2 মিটারের কম হওয়ায় শব্দের প্রতিধ্বনি শোনা যায় না। যদি 33.2 মিটারের সমান বা তার বেশি হতো তখন শব্দের প্রতিধ্বনি কিন্তু শোনা যেত। তার এখানে হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, এই সুরগুলির মধ্যে সা হলো সা এর সমমেল, এই সা হলো হচ্ছে এই সা এর সমমেল।
তারপর হচ্ছে কোনো সুরের কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে অষ্টক বলা হয়। কোনো সুরের কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্কযুক্ত, মানে কারো কম্পাঙ্ক হলো 120, তাহলে তার দ্বিগুণ ধরো 240 কম্পাঙ্ক বিশিষ্ট যদি সুরটাকে বলা হয় এই 120 সুরের অষ্টক। যে শব্দ যত শ্রুতিমধুর হয় তার সমমেলের সংখ্যা তত বেশি। শ্রুতিকটু শব্দে সাধারণত কোনো মূল সুর থাকে না। সেতার, একতারা, গিটার প্রভৃতি তারের বাদ্যযন্ত্রের ক্ষেত্রে কোনো ফাঁপা বাক্স বা পাত্র সংযুক্ত করে শব্দের প্রাবল্য বৃদ্ধি করা হয়, ফলে শব্দ জোরে শোনা যায়। মানুষের শ্রবণসীমার সর্বনিম্ন কম্পাঙ্ক 20 সেকেন্ড এবং সর্বোচ্চ কম্পাঙ্ক 20,000 পার সেকেন্ড। এটা হচ্ছে 20 পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 20 বার কম্পাঙ্ক হলে বা 1 সেকেন্ডে 20,000 বার কম্পাঙ্ক হলে। শব্দের তীব্রতার একক হলো ডেসিবেল। সিনেমা হলে শব্দের অবাঞ্ছিত প্রতিফলন বন্ধ করার জন্য ভিতরের দেয়ালের গায়ে নরম প্যাড লাগানো থাকে। মানুষ সেকেন্ডে সর্বোচ্চ 5টি পদ্যাংশ উচ্চারণ করতে পারে। বাদুড় শব্দোত্তর শব্দ শুনে অন্ধকারে কোনো বস্তুর গঠন এবং অবস্থান জানতে পারে। আলোর বেগ বায়ুর মাধ্যমে শব্দের বেগের চেয়ে বেশি হয়। সোনার এর সাহায্যে ভাসমান হিমশৈল এবং সমুদ্রের ডুবো পাহাড় সম্পর্কে জানা যায়। ম্যাক সংখ্যা একের বেশি হলে বস্তুর বেগকে সুপারসনিক, এবং 1-এর সমান হলে সনিক, এবং 1-এর কম হলে সাবসনিক বলা হয়। মানে ম্যাক সংখ্যা যখন 1-এর বেশি হয় তখন সেটাকে সুপারসনিক, 1-এর সমান হলে সনিক এবং 1-এর কম হলে সাবসনিক বলা হয়। 1 বেল সমান 10 ডেসিবেল। 1 বেল সমান 10 ডেসিবেল। WHO অনুযায়ী শব্দের নিরাপত্তার তীব্রতা হলো 65 ডেসিবেল। তারপর হচ্ছে মানুষের কান 85 ডেসিবেল থেকে 90 ডেসিবেল পর্যন্ত তীব্রতা সহ্য করতে পারে। 65 ডেসিবেলের বেশি তীব্রতাযুক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ফলকের ন্যূনতম দূরত্ব একমাত্রিকের মধ্যে 33.2 মিটার এবং দ্বিমাত্রিকের ক্ষেত্রে 66.4 মিটার হতে হবে। একমাত্রিক মানে 1/5 সেকেন্ডে যেটা উচ্চারণ করতে পারবে। তারপর হচ্ছে এই যে কম্পাঙ্কের গাণিতিক রূপ, বস্তুর কম্পাঙ্ক v সমান 1/t, মানে এটা হচ্ছে টিটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল যেটাকে বলা হয়। শব্দের বেগ v সমান এই যে এল ল্যামডা, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কম্পাঙ্ক, মিউ বা এটা কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে শব্দের বেগ এখানে v সমান s/t, দূরত্ব বাই টাইম। আচ্ছা, শব্দের বেগ সম্পর্কে নিউটনের সূত্র হচ্ছে চাপ বাই এটা হচ্ছে মানে ঘনত্ব। ল্যাবলাসের সূত্র √kp/d, যেখানে সব এগুলো দেওয়া আছে। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে শব্দের কম্পাঙ্ক, যে বলছিলাম না কম্পাঙ্ক, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে মোটামুটি ভৌত বিজ্ঞানটা পুরো শেষ হলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।